নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 10 নম্বর অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই অধ্যায়ের মেরু অঞ্চলের জীবজগৎ এর বেসিক কনসেপ্ট আর কি ইম্পর্টেন্ট প্রশ্ন মোটামুটি আসতে পারে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে এই অধ্যায়টা থেকে বন, সমুদ্রের নিচের জীবন, মরু অঞ্চলের জীবজগৎ এই 3টে পর্ব অলরেডি আমাদের ভিডিও করে বানানো হয়ে গেছে, আলোচনা করা হয়ে গেছে সেই ভিডিওর মারফত। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। এই ভিডিওগুলো তোমরা কোথায় দেখতে পাবে? এই ভিডিওর লিঙ্ক দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে। এছাড়া তোমরা ক্লাস 8 পরিবেশ বলে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ভিজিট করলে সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা এখানে করেছে, মেরু অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়? ঠিক আছে, এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো উত্তরটা এখানে বলছে, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরে যে ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাই হলো মেরু অঞ্চল। উত্তর মেরুকে ঘিরে থাকা অঞ্চল আর্কটিক বা সুমেরু। তাহলে উত্তর মেরুকে ঘিরে থাকা অঞ্চলের নাম কি, সেটা প্রশ্ন আসতে পারে, এটা রেডি রাখতে হবে। আর দক্ষিণ মেরুকে ঘিরে থাকা অঞ্চল আন্টার্কটিকা বা কুমেরু নামে পরিচিত। তাহলে দক্ষিণ মেরুকে ঘিরে থাকা অঞ্চল ড্যাশ নামে পরিচিত। ঠিক আছে, তখন তোমাকে এটা লিখতে হবে। আর্কটিক অঞ্চল হলো প্রায় সমস্ত সুমেরু মহাসাগর ও তাকে ঘিরে থাকা ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশের দেশ বা তাদের প্রান্ত সীমানা সমূহ। আন্টার্কটিকা অঞ্চল হলো আন্টার্কটিক মহাদেশ ও তাকে ঘিরে থাকা কুমেরু মহাসাগরের অংশবিশেষ অঞ্চল সমূহ। তাহলে আন্টার্কটিকা অঞ্চল এর বিবরণ দাও, তখন তোমাকে এখান থেকে এই পর্যন্ত বলতে হবে। আর আর্কটিক অঞ্চল এর বিবরণ দাও, তখন তোমাকে এখান থেকে এই পর্যন্ত বলতে হবে। ঠিক আছে, এবার একটা এখানে টুকরো কথা বলেছে যে গ্রীষ্মের ঠিক মধ্যভাগে আর্কটিক ও আন্টার্কটিকের অন্তর্ভুক্ত অঞ্চলসমূহে প্রায় 24 ঘন্টা সূর্যের আলো থাকে। এগুলো সব ছোট প্রশ্ন, সত্য মিথ্যা হিসাবে আসতে পারে। আর শীতের মধ্যভাগে এর ঠিক উল্টো ঘটনা ঘটে, 24 ঘন্টা জুড়ে শুধুই অন্ধকার। আচ্ছা, এবার আর্কটিক বা সুমেরু জীবজগতের প্রধান বৈশিষ্ট্য কি, তার উত্তরটা দেখো এখানে বলেছে, জলজ স্তন্যপ্রায়ীর প্রাধান্য। তাহলে আর্কটিক বা সুমেরু জীবজগতে কোন প্রাণীর প্রাধান্য খুব বেশি, তখন বলতে হবে জলজ স্তন্যপ্রায়ী। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিমি, সিল, সি লায়ন, বল্গা হরিণ, কুকুর ও ডলফিন। এছাড়াও মেরু ভাল্লুক, আর্কটিক টার্ন নামক পাখি ও মস, ঘাস, লাইকেন, বার্ড জাতীয় উদ্ভিদ দেখা যায়। প্রশ্নটা খুব আসতে পারে যে মেরু অঞ্চলের প্রাণীরা বা সুমেরুর প্রাণীরা ঠান্ডাতে বেঁচে থাকে কিভাবে, তখন তোমাকে এই দুটো লিখতে হবে, শীতঘুম আর পরিযান। এর মধ্যে শীতঘুমটা খুব ইম্পর্টেন্ট। শীতঘুম কী বা শীতঘুম কাকে বলে, এই প্রশ্নটা খুব আসে, বা ইংরেজি নাম দিয়েও প্রশ্নটা করতে পারে, তোমাকে রেডি রাখতে হবে। সুমেরুতে ঠান্ডা শুরু হওয়ার মাত্র স্থলবাসী অনেক প্রাণী শীতঘুমে চলে যেতে শুরু করে। এই সময় এরা চলাফেরা করে না, দেহের তাপমাত্রা খুব কমে যায়, হৃৎস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার কমে যায়। কোনো শীতঘুমে যাওয়া প্রাণী আবার গর্তের মধ্যে খাবার জমিয়ে রাখে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে শীতঘুমে চলে যাওয়া প্রাণীদের হৃৎস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার ড্যাশ হয়, তখন তোমাকে বলতে হবে কমে যায়। ঠিক আছে, বা কম হয়। এবারে এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট যে পরিযান কি বা মাইগ্রেশন কি। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু শীতঘুমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেখি উত্তরটা কি বলছে। এক বাসস্থান ছেড়ে অন্য বাসস্থানে যাওয়াই হচ্ছে পরিযান। ম্যাপ বা কম্পাসের সাহায্য ছাড়াই নানা প্রাকৃতিক চিহ্ন কি হতে পারে, পর্বত, নদী, তটরেখা, উদ্ভিদ, বায়ুর গতি প্রকৃতি দেখে সুমেরুর বহু প্রাণী বল্গা হরিণ খাদ্যের সন্ধানে বা বাচ্চা দেওয়ার জন্য ঠান্ডা জায়গা ছেড়ে অপেক্ষাকৃত গরম জায়গায় পাড়ি দেয়। আর্কটিক টার্নরা প্রায় 11,000 মাইল পাড়ি দেয় সুমেরু থেকে কুমেরুতে, পাড়ি দিয়ে সুমেরু থেকে কুমেরুতে পৌঁছয়। এবারে এই প্রশ্নটাও আসতে পারে, কখন সুমেরু প্রাণীরা বাচ্চা দেয় বা ডিম পাড়ে। ঠিক আছে, এটা তোমাদের রেডি রাখতে হবে। সুমেরুর শীত
শীতকালে প্রায় প্রচণ্ড ঠান্ডায় বেশিরভাগ জীবই বাচ্চা দেয় না, কারণ বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত খাদ্যের অভাব ওই সময় দেখা যায়। তাই বসন্তের শেষ থেকে প্রাণীরা নিজেদের অঞ্চল নির্দিষ্ট করে নেয়। এগুলো সব শর্ট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর স্বল্পস্থায়ী গরমের দিনগুলোতে বাচ্চা দেয় বা ডিম পাড়ে। তাহলে কখন সুমেরুর প্রাণীরা বাচ্চা দেয় বা ডিম পাড়ে? 1 নম্বরের প্রশ্ন হলে তখন তোমাকে এটা লিখতে হবে যে স্বল্পস্থায়ী গরমের দিনগুলোতে বাচ্চা দেয় বা ডিম পাড়ে। এ সময় গাছে গাছেও ফুল আসে, যাতে শরতের আগেই গাছের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে সুমেরুতে গাছপালারা শরতের আগেই ফুল দেয় কেন? তখন তোমাকে লিখতে হবে যাতে করে সেই সমস্ত গাছের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, সেই কারণে। মেরু ভাল্লুকেরা আবার বাচ্চা দেওয়ার জন্য শীতকালকে বেছে নিয়েছে। তাহলে শীতকালকে বেছে নিয়েছে এমন সুমেরু প্রাণীর নাম লেখো। তখন তোমাকে লিখতে হবে মেরু ভাল্লুক। এরা শীতকালে শিশু ভাল্লুকের জন্ম দেয়। শীতের মাসগুলোতে বরফ গুহায় এদের লুকিয়ে রাখে। এ সময় শিশুরা মা ভাল্লুকের দুধ খেয়ে বেঁচে থাকে। বসন্ত আসার সঙ্গে সঙ্গে এরা গুহা থেকে বেরিয়ে আসে। এবারে বলছে মেরু ভাল্লুকেরা কিভাবে সুমেরুতে বেঁচে থাকে, এই প্রশ্নটা আসে খুব, ঠিক আছে। তোমরা কি কখনো বরফের ওপর দিয়ে হেঁটে যাওয়া মেরু ভাল্লুকের ছবি দেখেছো? এ এক বিস্ময়কর ঘটনা। ভাল্লুকদের গায়ে সাদা লোম বরফ ও তুষারের রং এর সঙ্গে মিশে যাওয়ায় সহজে এদের চলমান অবস্থায় দেখা যায় না। তাহলে ভাল্লুকদের সুমেরুতে বা তুষারাবৃত অঞ্চলে সহজে দেখা যায় না কেন? তার কারণটা এখানে বলেছে, এই যে গায়ের সাদা লোম বরফ ও তুষারের রঙের সঙ্গে মিশে যায়, এই কারণে। এর ফলে শিকারের ওপর এদের অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে সুবিধা হয়। এদের লোমের তন্তুগুলো খুব স্বচ্ছ, যা সূর্যের আলো শোষণ করে তাপ ধরে রাখতে সাহায্য করে। ফলে এদের শরীর গরম থাকে। প্রবল ঠান্ডাকে আটকানোর জন্য এদের চামড়ার ওপর ঘন লোমের দুটি আস্তরণ থাকে, আর শরীরে একদম নিচে চামড়া কালো রঙের। ফলে সূর্যের তাপ যতটা সম্ভব ধরে রাখা সম্ভব হয়। এই প্রশ্নটা খুব আসে যে প্রতিকূল পরিবেশে মেরু ভাল্লুক কীভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখে বা টিকে থাকে। তখন এখান থেকে লিখতে হবে মেরু ভাল্লুকের আরেকটা হাতিয়ার হচ্ছে ফ্যাট। ঠান্ডার হাত থেকে বাঁচতে এদের চামড়ার নিচে প্রায় 10 সেমি পুরু ফ্যাট থাকে, সেজন্য এরা সহজে জলে ভেসে থাকতে পারে। জলে সাঁতার কাটার জন্য মেরু ভাল্লুকের সামনের পায়ের থাবাগুলো আংশিকভাবে জোড়া থাকে। তাহলে মেরু ভাল্লুক জলে সাঁতার কাটার জন্য তার দেহের অভিযোজনগত পরিবর্তনের কতগুলো উদাহরণ দাও। তখন তোমাকে এখান থেকে বলতে হবে, ঠিক আছে। বা মেরু ভাল্লুক কীভাবে জলে সাঁতার কাটে, তখন এটা বলতে হবে। বড় বড় ভারী সামনের পাও এ কাজে তাদের সাহায্য করে। এছাড়া এদের চোখও জলের অনেক নিচের জিনিস দেখতে ও চিনতে সাহায্য করে। ভাল্লুকের পা কিসের মতো? তখন তোমাকে বলতে হবে বরফের জুতোর মতো। এদের পায়ের তালুতে যে বিশেষ ধরনের লোম থাকে তা বরফ ও তুষারের ওপর দিয়ে হাঁটার সময় হড়কে যাওয়া থেকে আটকায়। তাহলে হচ্ছে ভাল্লুকের পা এর তালুতে যে বিশেষ ধরনের লোম থাকে তা তাদের কি থেকে প্রতিরক্ষা প্রদান করে? তখন তোমাকে বলতে হবে বরফ বা তুষারের উপর দিয়ে হাঁটার সময় হড়কে যাওয়া থেকে আটকায়। আর এদের ঘ্রাণ গ্রহণ ক্ষমতাও অনেক বেশি। প্রায় 32 কিলোমিটার দূরে থাকা কোনো সিলের গন্ধ এরা শুঁকতে পারে। এটা তাহলে ড্যাশ পূরণ আসতে পারে, মনে রাখতে হবে। মেরু ভাল্লুকদের কোনো প্রাকৃতিক শত্রু নেই, কিন্তু জীবজগতের 3টি আশঙ্কাজনক প্রাণীর মধ্যে, তাহলে জীবজগতের 3টি আশঙ্কাজনক প্রাণীর নাম কি? বাঘ, গরিলা, মেরু ভাল্লুক, ঠিক আছে। এটি অন্যতম, যে মেরু ভাল্লুক আছে অন্যতম। এবার বলছে মেরু ভাল্লুকের সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে যে হারে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে, তাতে এদের বাসস্থান ও বিচরণ ক্ষেত্র ক্রমশই সংকুচিত হয়ে পড়েছে। আর বহু বছর ধরে লোম, চামড়া, নখের জন্য এদের শিকারও করা হচ্ছে। তাহলে মেরু ভাল্লুক শিকার করা হয় কেন? এইটা লোম, চামড়া, নখের জন্য এদের শিকার করা হয়। এবার হচ্ছে এই প্রশ্নটা খুব আসে যে মাছেরা কীভাবে সুমেরুর কম তাপমাত্রায় বেঁচে থাকে। সুমেরু মহাসাগরের জলে প্রায় 240 ধরনের মাছ থাকে। শুষ্ক মিষ্টি জলের পুকুর বা নদীর ওপরের জল জমে বরফ হয়ে গেলেও নিচের স্তরের জল তরল থাকে।
আর তাতে মাছেরা দিব্যি বেঁচে থাকে। আর নোনা জলের সমুদ্রে হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে গেলেও জলের নুন এদের দেহকে জমে যেতে বাধা দেয়। আর এদের দেহে কিছু অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা দেহের ভেতরে জলকে বরফ হতে বাধা দেয়। এই অ্যান্টিফ্রিজ প্রোটিন নিয়ে তোমাদের আগে আলোচনা করা হয়েছে। পরে হচ্ছে মেরু অঞ্চলের মানুষ। আর্কটিক মেরু অঞ্চলে আমরা আজ যাদের স্থায়ীভাবে বাস করতে দেখি তারা হলেন এস্কিমো। তাহলে আর্কটিক অঞ্চলে স্থায়ী বসবাসকারী মানুষের নাম কি? তখন তোমাকে লিখতে হবে এস্কিমো। এস্কিমো শব্দের অর্থ কি? যারা কাঁচা মাংস খায়। এই প্রশ্নটা খুব আসে, ঠিক আছে? এস্কিমো শব্দের অর্থ কী? এদের পূর্বপুরুষেরা এশিয়া থেকে একটি ভূসংযোগ অতিক্রম করে এখানে এসে পৌঁছেছিলেন, যার আজ আর কোনো অস্তিত্ব নেই। এস্কিমোরা মাত্র 1 ঘন্টায় বরফ দিয়ে তাদের বরফ বাড়ি বা ইগলু বানিয়ে ফেলেন। তাহলে এস্কিমোরা কোন বাড়িতে থাকে? তখন তোমাকে লিখতে হবে বরফ বাড়ি বা ইগলু। আর কিভাবে বানায় বা কত ঘন্টার মধ্যে বানায়, এটা ড্যাশ পূরণ বা ছোট প্রশ্ন আসতে পারে, তাহলে এটা রেডি রাখতে হবে। এস্কিমোরা সবসময় কিন্তু ইগলুতেই থাকে তা না, দূর গন্তব্যে চলার পথে কানাডার এস্কিমোরাই একমাত্র এ ধরনের বিশ্রাম আবাস তৈরি করে। তাহলে কোন এলাকার এস্কিমোরাই একমাত্র বিশ্রাম আবাস বা ইগলু তৈরি করে? তখন তোমাকে বলতে হবে যে কানাডার এস্কিমোরা। এস্কিমোদের জীবনযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। উত্তর মহাসাগরের ঠান্ডা জলের সিল, স্যামন, কড মাছ হলো এদের প্রধান খাদ্য। তাহলে এস্কিমোদের প্রধান খাদ্য কি? এই প্রশ্নটা খুব আসে, তখন তোমাকে এখান থেকে লিখতে হবে। সেই সঙ্গে এরা হাঁস, খরগোশ, মেরু শিয়াল, এমনকি মেরু ভাল্লুক ও তিমি শিকার করে মাংস খান। এস্কিমোদের জীবনের অপরিহার্য হলো কুকুর। তাহলে কুকুর কাদের জীবনের অপরিহার্য? তখন তোমাকে বলতে হবে এস্কিমোদের। পরিবারকে বাঁচিয়ে রাখার প্রয়োজনে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এস্কিমোদের শিকারের খোঁজে ঘুরে বেড়াতে হয়, আর তা খালি পায়ে ঘোরা সম্ভব নয়। তাই এস্কিমোদের কুকুর টানা স্লেজ গাড়ির ওপর নির্ভর করতে হয়। তাছাড়া শিকার চিহ্নিত করতে কুকুরদের ঘ্রাণ শক্তিকে এস্কিমোরা ব্যবহার করে। তাহলে এস্কিমোরা কিভাবে তুন্দ্রা অঞ্চল বা মেরু অঞ্চলে বসবাসকারী কুকুরদের কাজে লাগায়? তখন তোমাকে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। অ্যান্টার্কটিক মেরু অঞ্চলের জীবজগৎ। দক্ষিণ মেরুতে উত্তর মেরুর মতো সিল, তিমি, ডলফিন দেখা গেলেও মেরু ভাল্লুক নেই। তাহলে মেরু ভাল্লুক শুধুমাত্র কোথায় দেখা যায়? তখন তোমাকে বলতে হবে উত্তর মেরুতে। আর দেখা যায় পেঙ্গুইন, যা উত্তর মেরুতে অনুপস্থিত। আবার দক্ষিণ মেরুতে দেখা যায় এমন একটা প্রাণীর নাম লেখো যা উত্তর মেরুতে দেখা যায় না, তখন তোমাকে লিখতে হবে পেঙ্গুইন। ঠিক আছে, এবার হচ্ছে পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো। বা আন্টার্কটিকার বিস্ময় কাকে বলা হয়? তখন তোমাকে লিখতে হবে পেঙ্গুইন। ঠিক আছে, আন্টার্কটিকার যে সকল পেঙ্গুইন প্রজাতি পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম প্রজাতির নাম কি? এই প্রশ্নটা খুব আসে, সেটা হচ্ছে এম্পারার পেঙ্গুইন। এম্পারার পেঙ্গুইনের জীবন ইতিহাস বিস্ময়কর কেন? এই প্রশ্নটা আসে। পেঙ্গুইনদের মধ্যে বৃহত্তম হলো এম্পারার পেঙ্গুইন। এরা বরফ ও জল উভয় জায়গাতেই থাকে। শীতকালে আন্টার্কটিকায় যখন প্রবল হাড় কাঁপানো ঠান্ডা ঘন অন্ধকার নেমে আসে তখনই এম্পারার পেঙ্গুইন বংশবিস্তার। এরা এম্পায়ার পেঙ্গুইন কটা ডিম পাড়ে? তখন তোমাকে লিখতে হবে একা দেয়। পুরুষ পেঙ্গুইন তার দুপায়ের সঙ্গে একটি চামড়ার ভাঁজের নিচে ডিমটিকে ধরে রাখে। ডিমে তা দেওয়ার সময় হলো প্রায় 2 মাস। এ সময় পুরুষ এম্পায়ার পেঙ্গুইনরা অনেকে একসঙ্গে জড়াজড়ি করে থাকে। দীর্ঘ সময় কিছু না খাওয়ার ফলে এদের ওজন খুব কমে যায়, কিন্তু ডিম ফুটে বেরোনো বাচ্চাকে পুরুষরাই প্রথম খাবার খাওয়ানোর দায়িত্ব নেয়। তাহলে এটা সত্য মিথ্যা হিসাবে আসতে পারে, তার জন্য রেডি রাখতে হবে। তারপর মা ও বাবা দুজনেই বাচ্চাকে বড় করার দায়িত্ব নেয়। গ্রীষ্মের মাঝামাঝি সময় বরফখণ্ডে বাচ্চা পাখিরা চড়ে বসে এবং জীবনের প্রথমবার জলের সংস্পর্শে আসে। তখন সমুদ্রের জলে থাকা বিভিন্ন প্রাণীদের ধরে খেতে শেখে। এবারে হচ্ছে পেঙ্গুইনের সংকট। টিকা লেখো পেঙ্গুইনের সংকট বা পেঙ্গুইনের সংকট সম্পর্কে যা জানো লেখো। 3 নাম্বার 5 নাম্বার যা হোকভাবে আসতে পারে। ঠিক আছে, ফ্যাটের লোভে 16 শতাব্দী থেকে মানুষ পেঙ্গুইন শিকার করতে শুরু করে। তাহলে পেঙ্গুইন শিকারের মূল কারণ কি? তখন তোমাকে লিখতে হবে ফ্যাট, পেঙ্গুইনে উপস্থিত ফ্যাট। পেঙ্গুইনের তেল থেকে বিভিন্ন কারখানায় সাবান ও জ্বালানি তৈরি হয়। তাহলে পেঙ্গুইনের তেল থেকে তৈরি হওয়া এমন কতগুলো উপাদানের নাম লেখো। তখন তোমাকে এগুলো লিখতে হবে। পেঙ্গুইনের তেল থেকে এক সময় এমনকি ওষুধও তৈরি হতো। পেঙ্গুইনের পালক
কী কাজে ব্যবহার হয়? জামা কাপড়, টুপি, জুতো, ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত হতো। 1905 সালে আন্তর্জাতিক পক্ষী মহাসভা পেঙ্গুইনদের রক্ষার জন্য আবেদন জানায়। 1959 সালে 12টি দেশ আন্টার্কটিক চুক্তিতে সই করে। এর ফলে আন্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চলে পেঙ্গুইনদের রক্ষা করা সম্ভব হয়েছে। তাহলে পেঙ্গুইনদের রক্ষা কীভাবে সম্ভব হয়েছে তখন তোমাকে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। তে বলেছে আন্টার্কটিকার পরিবেশ ও দূষণ, ঠিক আছে, এইটা খুব আসে, যা জানো লেখো হিসাবে আসে 3 নম্বরের। পৃথিবীর সবচেয়ে কম দূষিত স্থান হচ্ছে আন্টার্কটিকা। তাহলে পৃথিবীর সবচেয়ে কম দূষিত স্থানের নাম লেখো, তখন তোমাকে এটা লিখতে হবে। কিন্তু মানুষ সে জায়গাও দূষিত করতে শুরু করেছে। আন্টার্কটিকা যদি কোনো দূষিত পদার্থ পাওয়া যায়, দেখা যায় তার উৎস হলো পৃথিবীর অন্য জায়গায়। মানুষের ব্যবহৃত নানা ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালেন জাতীয় যৌগ আন্টার্কটিকার ওপরে থাকা ওজোন স্তরের ঘনত্ব কমিয়ে দিচ্ছে। তাহলে ওজোন স্তরের ঘনত্ব কমাতে জন্য দায়ী বা কমানোর জন্য দায়ী হচ্ছে এমন দুটো যৌগের নাম লেখো, তখন তোমাকে লিখতে হবে ক্লোরোফ্লোরোকার্বন ও হ্যালেন জাতীয় যৌগ। ফলে দেখা দিয়েছে ওজোন ছিদ্র। আচ্ছা, এই প্রশ্নটা একটু রেডি করে নেবে তোমরা যে ওজোন ছিদ্র কী, ঠিক আছে, তোমাদের কাছে যে সহায়িকা বই আছে সেখান থেকে রেডি করে নেবে। আর ওই ছিদ্র দিয়ে ক্রমাগত অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পড়ছে। ফলে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়া ও জলে বসবাসকারী নানা আণুবীক্ষণিক প্রাণীদের সংখ্যা কমার ঘটনা ক্রমাগত বাড়ছে। তাহলে অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকারক কতগুলো ক্ষতিকারক প্রভাব লেখো, তখন তোমাকে এগুলো লিখতে হবে, ঠিক আছে। আন্টার্কটিকায় জাহাজের চলাচল ক্রমশ বাড়তে থাকলে জলে চুইয়ে পড়া তেল ক্রমাগত মিশে জলকে দূষিত করে চলেছে। মাছ ধরার জাল, যন্ত্রপাতি, দড়ি, বাক্সের ক্রমাগত ব্যবহার বাড়তে থাকায় পাখি ও সিলেরা যখন তখন এতে আটকে মারা পড়ে, ঠিক আছে। পরবর্তীতে এখানে একটা টাস্ক দিয়েছে, এটা তোমাদের জন্য HW থাকলো। এর উত্তরটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, এইখানে অ্যাডমিন প্যানেলে গিয়ে কাউকে একটা মেসেজ করলে এর উত্তরটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। এটা তোমাদের টাস্ক থাকলো, এটা তোমরা করে জমা দেবে। নিচের ছবিগুলোতে ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে রেলের কোন কোন ধরনের দূষণ তা চিহ্নিত করো, ঠিক আছে। ছবিগুলো একটু দেখে নাও, হচ্ছে ছবি, এটা তোমাদের টাস্ক। তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 10 অধ্যায় অর্থাৎ বৈচিত্র্য, পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এই অধ্যায়টা থেকে পর্ব নাম্বার 4 অর্থাৎ মেরু অঞ্চলের জীবজগৎ এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, এছাড়াও বেসিক কনসেপ্টের আলোচনা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের PDF-গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।